একটা পার্টি অনুষ্ঠানে নাচ গান করতে হবে বলে ৫ জন ছেলে আমাকে একটি পার্টি অনুষ্ঠানে নিয়ে গেল। সেখানে আমি গিয়ে দেখলাম পার্টি অনুষ্ঠান তো দূরের কথা, সেখানে কিছুই নেই। তারপর তারা আমাকে একটি রুমে বসতে দিল। কিছুক্ষণ পর তারা আমার সাথে এমন কিছু করল যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা পাবে। গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমার নাম মনিকা, আর আমার বয়স তখন মাত্র ২২ বছর। আমি গ্র্যাজুয়েশন করেছিলাম, কিন্তু আজকাল স্নাতক কিছুই নয়। বিএড করার পরও মানুষ ডিগ্রি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এটার সঠিক ধারণা আমি তখনই বুঝতে পারি যখন আমি চাকরি খুঁজতে বের হলাম। প্রতিটি কোম্পানির সামনে তরুণ তরুণীদের একটা বিশাল লাইন। এমতাবস্থায় আমার মতো একটা মেয়ে কোথায় চাকরি পাবে, যার না আছে কোনো অভিজ্ঞতা, না আছে বড় কোনো ডিগ্রি? কিন্তু একটা চাকরি এই মুহূর্তে আমার খুব প্রয়োজন ছিল। কারণ বাবার মৃত্যুতে আমাদের শিরদাঁড়া ভেঙে গিয়েছিল। বাড়িতে বাবাই একমাত্র উপার্জনকারী ছিলেন, আর আমরা ৩ বোন অবিবাহিত ছিলাম। আমার বড় বোন শিক্ষিত ছিল না, তাই রোজগারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। আমি যখন বাড়ি থেকে বের হলাম, তখন আমি বুঝতে পারলাম বাইরের জগৎটা কত কঠিন। এখন বুঝতে পারলাম বাবা কত কষ্ট করে আমাদের মুখে খাবার তুলে দিতেন। বাবার প্রতি আমার সবসময় রাগ হতো যে তিনি আমাদের ইচ্ছা পূরণ করেন না। আমার রাগে মন খারাপ হয়ে যেত। তবুও তিনি আমাকে খুব আদর করে বলতেন, মা, চিন্তা করিস না, একদিন তোরও ভাগ্য ফিরবে। কিন্তু সেদিন আর এলো না। একদিন বাবা ঘুমের মধ্যে মারা গেলেন। যখন সকালে আমরা বুঝতে পারলাম যে বাবা আর আমাদের মধ্যে নেই, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে বাবা আমাদের জন্য কতটা জরুরি ছিলেন। অন্তত তিনি আমাদের লোকের কুদৃষ্টি থেকে রক্ষা করতেন। আর খাবারের মতো মৌলিক জিনিস থেকে বঞ্চিত ছিলাম না। বাবার মৃত্যুর পর কয়েকদিন পর্যন্ত আমাদের প্রতিবেশী ও পরিবারের সদস্যরা আমাদের সাহায্য করেছিল। কিন্তু ধীরে ধীরে সবাই যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়ল। আজকের যুগে কে কাকে খাওয়াতে পারে? আমি চাকরির খোঁজে বাড়ি থেকে বেরোতে বাধ্য হয়েছিলাম, এবং আমি বুঝতে পেরেছিলাম যে বাইরের জগৎ নারীদের জন্য কতটা কঠিন। আমি কোনো কোম্পানিতে চাকরি পাইনি। প্রতিটি কোম্পানির বাইরে হাজার হাজার যুবক দাঁড়িয়ে আছে। তারপর আমি বাধ্য হয়ে একটি প্রাইভেট স্কুলে একটি চাকরির জন্য গেলাম। সেখানের অবস্থা আরও খারাপ। অর্ধেক দিনের বেশি কাজ করার পরিবর্তে মাসে মাত্র ৬,০০০ টাকা পাওয়া যেত। সংসার খরচেই এসব টাকা লেগে যেত। এতেও স্কুলের মালিক আমাকে আমার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলে আমি চুপ হয়ে যেতাম, অনেক খোঁজাখুঁজি করেও। তারপর একদিন হঠাৎ স্কুলের মালিক আমাকে চাকরি থেকে বের করে দেয়। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। অনেক খোঁজাখুঁজি করেও কোনো কাজ পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর আমার এক বন্ধুর ভাইয়ের মাধ্যমে আমি একটি পিৎজা হাউজে ওয়েটারের চাকরি পাই, যেখানে সারাক্ষণ পুরুষ মানুষের ভিড় লেগেই থাকত। সেখানে তারা আমাকে একটা কালো রঙের কোট দেয়। প্রতিদিন সেটি পরে আমাকে ডিউটিতে যেতে হবে, যার উপরে পিৎজা হাউজের নাম লেখা ছিল। পরের দিন থেকেই আমাকে কাজের জন্য ডাকা হয়েছিল। পিৎজা হাউজের মালিক ওয়েটারের নামে একটি আধুনিক মেয়ে চেয়েছিলেন। মেয়েটিকে দেখতে যাতে অনেক সুন্দরী হয়, যার কাঁধে ছোট চুল ছড়িয়ে থাকবে, এবং সে যেন অনেক মেকআপ করে ডাইনিং হলে দাঁড়িয়ে থাকে। তাদের সমস্ত শর্ত মেনে আমি ইউনিফর্মটি আমার ব্যাগে রেখে বাড়ি ফিরে এলাম। আমি তখনও ঠিক করতে পারিনি যে আমি এই কাজটি করতে চাই কিনা, কারণ এটা আমার জন্য খুব কঠিন কাজ। বাবা থাকতে আমাকে কখনই প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে হয়নি। আর এত আঁটো-সাঁটো পোশাক পরে এত মানুষের মধ্যে পিৎজা হাউজে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য খুবই অস্বস্তিকর কাজ ছিল।
কিন্তু অভাব আর প্রয়োজন একজন মানুষকে সবকিছু করতে বাধ্য করে। আমি যখন সেখান থেকে বাড়ি ফিরে আসি, তখন আমার মা দরজার দিকে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে তার চোখে জল চলে আসলো। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে, মা, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তখন মা কাঁদতে শুরু করে বলল, মা, কারেন্টের মিটারের লোকেরা এসে আমাদের মিটারের লাইন কেটে দিয়ে গেছে। মায়ের কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। এখন খুব গরম, কারেন্ট ছাড়া বেঁচে থাকা খুব কঠিন। কিন্তু গত 2 মাস ধরে আমরা বিল দিতে পারিনি। সম্ভবত সে কারণেই আমাদের মিটারের লাইনটা কেটে দিয়েছে। মায়ের চোখের জল আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আমি মাকে বললাম, মা, আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছি। কাল থেকে আমার জয়েন। মা আমার মাথায় হাত রেখে বললেন, এখন তুই আমাদের ভরসা। আর তোকেই তোর 2 বোনের বিয়ের ব্যবস্থা করতে হবে। মা আমার কাঁধে একটি ভারী দায়িত্ব দিয়ে দিলেন। আমি ভাবছিলাম কিভাবে আমি এই দায়িত্ব পালন করব। কিন্তু আমাকেই এই দায়িত্ব পালন করতে হবে। মা জিজ্ঞেস করেছিলেন আমি কোথায় চাকরি পেয়েছি, কিন্তু আমি তাকে বলতে চাইনি আমি কোথায় চাকরি পেয়েছি। তাই আমি মাকে বললাম যে আমি একটি বড় কোম্পানিতে একটি ভালো পোস্টে চাকরি পেয়েছি। আমার কাজের সময় ছিল বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত। আমি অনেক কষ্টে মাকে এই কথাটা বলেছিলাম। আমার চাকরির সময় জেনে মা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন যে, এটা কোন কোম্পানি যেখানে বিকেল 3টায় তোকে কাজে ডাকে? আমি মিথ্যা বলেছিলাম যে এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। এখানে 24 ঘন্টা কাজ চলে। এই সময়ে আমাদের টাকার এত প্রয়োজন ছিল যে তিনি আমাকে প্রশ্ন করার পরিবর্তে আমার মা আমাকে প্রচুর আশীর্বাদ করলেন। পরের দিন দুপুর 2টায় পিৎজা হাউসের জন্য বেরিয়ে পড়লাম। আমি কি জানতাম এখান থেকেই আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে। পিৎজা হাউসে আসার পর ইউনিফর্ম চেঞ্জ করেছিলাম। ম্যানেজার আমাকে পিৎজা হাউসের দরজার কাছেই দাঁড় করিয়ে বললেন, আজ তোমার প্রথম দিন, তাই তুমি ভিতরে আসা যাওয়া সবাইকে সম্মানের সাথে স্বাগত জানাবে। তারপরে আমার দিকে তাকিয়ে সে রেগে বলল, এটা কি রকম হলো? তুমি মেকআপ করে আসলা না কেন? আমি বললাম, সরি স্যার। তারপর ম্যানেজার আমাকে বলল, তুমি 10 মিনিটের ভিতরে করে আসবা। যাও যাও, তাড়াতাড়ি যাও। ম্যানেজারের কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম, কারণ আমার মেকআপ ছিল না। সেখানে উপস্থিত আরেকটি মেয়ে তার মেকআপ নিয়ে এসে আমার মুখে খুব দ্রুত মেকআপ করে দিল। এবং তারপরে আমি যখন আয়নায় নিজেকে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। আমি জানতাম না যে আমি এত সুন্দর। আমার গায়ের রং ফর্সা, কিন্তু একটু মেকআপ করার পর আমি পুরোপুরি উজ্জ্বল হয়ে উঠলাম। আয়নায় নিজেকে দেখছিলাম। তখন মেয়েটি বলতে শুরু করল যে, এই পিৎজা কোম্পানির মালিক তোমাকে শুধু তোমার সৌন্দর্যের জন্যই তোমাকে এখানে রেখেছে, নইলে কাজ করার জন্য তো অনেক লোক আছে। আমি তখন জানতে পারলাম যে আমি আমার যোগ্যতার জন্য নয়, আমার সৌন্দর্যের কারণেই এই কাজটি পেয়েছি। কাজের প্রথম দিনটি আমার জন্য খুব কষ্টের ছিল। আমি 3টা থেকে দরজায় দাঁড়িয়ে আছি। এখানে আসা নারী পুরুষদের স্বাগত জানাচ্ছি। মহিলাদের সংখ্যা খুবই কম। বেশিরভাগ পুরুষরাই এখানে আসত। শেষের দিকে আমার পায়ে খুব লাগছিল। তারপর প্রথম দিন ছুটি শেষে বাসে ধাক্কা খেতে খেতে রাত 12টার দিকে বাড়িতে পৌঁছালাম। মা জেগে আমার জন্য অপেক্ষা করছিল। আমি মায়ের সাথে বসে খাবার খেয়ে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লাম। আমি বাবাকে খুব মিস করছি। একটু সামান্য বিষয় নিয়ে আমি বাবার সাথে রাগারাগি করতাম। তারপরেও বাবা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। রাতে খাওয়া দাওয়া করে আমি পায়ের ব্যথায় ছটফট করতে করতে বুঝতেই পারিনি কখন যে ঘুমিয়ে পড়েছি। পরের দিন আবার 2টার দিকে বাসা থেকে বের হলাম।
আজ আমাকে দরজার কাছে দাঁড় না করিয়ে অর্ডার নেওয়ার কাজটি দেওয়া হয়েছিল। এই কাজটা আমার কাছে প্রথমে কিছুটা সহজ মনে হয়েছিল, কিন্তু কিছু সময় পর বুঝেছিলাম এই কাজটা মোটেও সহজ নয়। আমি যার কাছে অর্ডার নিতে যেতাম প্রায় পুরুষরাই আমার দিকে হা করে তাকিয়ে থাকত, আর আমাকে এটা সেটা জিজ্ঞাসা করত আর হাসত, এবং জবাবে আমাকেও হাসতে হতো, কারণ এটাই এখানে কাজের নিয়ম। তারা ইচ্ছাকৃতভাবেই অর্ডার দিতে অনেক সময় নিত। মাঝে মাঝে অর্ডার দেওয়ার সময় আমার এত কাছে আসত যে তখন আমার খুব খারাপ লাগত। এখন আমি ভালোই বুঝতে পারছি যে এই পিৎজা হাউসটি ওয়েটারের কারণে চলত, কারণ এখানে প্রায় সবগুলো ওয়েটারই সুন্দরী সুন্দরী মেয়ে, যে কারণেই এখানে বেশিরভাগ পুরুষই আসত শুধুমাত্র মেয়েদের জন্য। এইভাবেই চলছিল আমার চাকরি। আমি সেখানে খুব ভালোই ছিলাম। এভাবে চলতে চলতে আমার চাকরির প্রায় 1 মাস হয়ে গেল। সেই 1 মাসে অনেক কিছু ঘটে যা আমার জন্য খুবই অদ্ভুত ছিল। পুরুষদের অর্ডার দেওয়ার অজুহাতে কাছে আসা এবং ডবল মিনিং যুক্ত শব্দ ব্যবহার করা। কিন্তু এই চাকরির সবচেয়ে ভালো জিনিস হল বেতন ছাড়াও এই 1 মাসে প্রচুর টিপসের টাকা জোগাড় হয়েছিল। সেই টাকায় আমি বিদ্যুতের বিল মেটাতে ব্যবহার করি। ধীরে ধীরে পিৎজা হাউসের পরিবেশে অভ্যস্ত হয়ে পড়ি চাকরি করতে করতে। এরই মাঝে আমি একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতাম। প্রতিদিন সন্ধ্যায় 5 জন ছেলে পিৎজা খেতে আসত, কোনার টেবিলে বসত। সেই টেবিলটা ছিল আমার ভাগে। আমি প্রতিদিন তাদের কাছে অর্ডার নিতে যেতাম। তারা 5 জনই 20 থেকে 22 বছর বয়সী, যারা আমার দিকে গভীর দৃষ্টিতে তাকাত। আজও যখন আমি তাদের কাছে অর্ডার নিতে গেলাম, তাদের একজন জিজ্ঞেস করে, তুমি এখানে বাধ্য হয়ে কাজ করো, তাই না? আমি হ্যাঁ বলে দিলাম। সে সাথে সাথে তার কার্ডটি বের করে আমার সামনে রেখে বলল, তোমাকে খুব ভদ্র মেয়ে বলে মনে হচ্ছে। যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে দয়া করে আমাকে স্মরণ করিও। আশা করি উপকার পাবে। আমি কিছু না ভেবেই কার্ডটি তুলে আমার কোটের পকেটে রাখলাম। আমি যখন কার্ডটি নিলাম, সে তখন একটা মুচকি হাসি দিল। আমি জানতাম না যে এই হাসির ভিতরে এক অদ্ভুত ব্যাপার লুকিয়ে আছে। এই হাসির ভিতরেই আমার জীবনের সবচেয়ে কঠিন সময় আসবে। তারপরে এভাবেই বেশ কিছুদিন ছেলেগুলো আসতে থাকল। প্রতিদিন আমি তাদের অর্ডার নিতে যেতাম। তাদের একজন আমাকে মাঝে মাঝে বলতো, তুমি কত সুন্দর, সত্যিই তুমি একটি ভালো মেয়ে। একটু একটু করে কথা বলতে বলতে তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল। এইভাবে দেখতে দেখতে 2য় মাসও পার হয়ে গেল। একদিন চাকুরি থেকে বাড়ি ফিরার পর মা আমাকে বলল যে, মা মনিকা, তোর বড় দিদির একটা ভালো সম্বন্ধ এসেছে। তোর বড় দিদিকে দেখে অনেক পছন্দ করেছে, আর তারা তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছে। মায়ের কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম, কারণ সবেমাত্র আমি বাড়ির খরচ বহন করেছি। বিয়ের দায়িত্বের কথা ভাবতেও পারিনি। মা বলতে শুরু করেন, মা মনিকা, তোর কোম্পানি থেকে লোন নে। অনেক বড় কোম্পানি। লাখ টাকা লোন পেলেও তোর দিদির বিয়ে ভালোভাবে হয়ে যাবে। আমার বড় দিদি 26 বছর বয়সী, এবং মা তাকে নিয়ে খুব টেনশনে ছিলেন। এখন আমি কিভাবে মাকে বলবো যে আমি পিৎজা হাউজে ছোট একটা চাকরি করি? আমি কিভাবে লাখ টাকা জোগাড় করব? তাই আমি মায়ের কথার কোনো রিপ্লাই দেইনি। কিন্তু মায়ের চোখে আমার প্রতি আশার আলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমার মা নিশ্চিত ছিলেন যে আমি কোম্পানি থেকে লোন পাব। আর আমি ভাবছিলাম, আমার মিথ্যা আমাকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছে। পরের দিন আমি কাজের সময় সারাক্ষণ টেনশনে ছিলাম। যেটি আমার সাথে কাজ করা মেয়েটি লক্ষ্য করেছিল। সে আমাকে বলল, মনিকা, তোমার খুব মন খারাপ মনে হচ্ছে। তারপর আমি তাকে বলে দিলাম, ওরে দীপা, আমার খুব মন খারাপ। কারণ মা বলেছে আমার বড় দিদির বিয়ে দিতে হবে, আর এর সমস্ত দায় ভার আমার উপর। কারণ আমার তো বাবা নাই, কোনো ভাইও নেই। কিন্তু আমার কাছে এত টাকা নেই। আমার কথা শুনে সে বলল,
তাহলে এত খরচ করার কি দরকার? কোনো রকমভাবে বিয়ে দিয়ে দাও। ওর কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। ও ঠিকই তো বলছে। এত বড় করার কি দরকার? বাড়িতে এসে মাকে পরামর্শ দিলাম। দিদিকে সাধারণভাবে বিয়ে দিয়ে দাও। কিন্তু আমার কথা শুনে মা বলতে শুরু করলেন যে আমাদের অবস্থার কথা সবাই জানে না। ছেলের পরিবার আগে থেকেই যৌতুকের একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে। আর এখন যদি তোর দিদিকে খালি হাতে বিদায় দেই, তাহলে ওর শ্বশুর বাড়ির লোকেরা সারা জীবন ওকে কথা শোনাতে থাকবে। মায়ের কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, দিদির এমন জায়গায় বিয়ে দেওয়ার কি দরকার? আমার কথা শুনে মা রেগে গিয়ে বললেন, অনেক কষ্টে একটা ভালো সম্বন্ধ এসেছে, তাতেও তুই দোষ খুঁজছিস? আজ যদি তোর বাবা বেঁচে থাকতা, তাহলে এসব নিয়ে আমাকে ভাবতে হতো না। যে কোনো উপায়ে তিনি মেয়ের বিয়ের টাকা জোগাড় করতেন। মায়ের চোখে জল দেখে মনে খুব কষ্ট পেলাম। তিনি তো ঠিকই বলেছেন, বাবা বেঁচে থাকলে কোনো না কোনোভাবে টাকা জোগাড় করতেন। আমি মাকে ধরে কথা দিলাম যে আমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে দেব। আমি নিজেও জানতাম না এত টাকা কোথায় পাবো আমি। বাবার ছায়া সত্যি সন্তানের জন্য বড় আশীর্বাদ। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও সন্তানকে জীবনের সব সুখ দেয়। আমার পক্ষে বাবার জায়গা নেওয়া খুব কঠিন ছিল। এভাবে টেনশনে এই দিনগুলো কেটে যাচ্ছিল। পিৎজা হাউসের ম্যানেজারের সাথে টাকার কথা বলেছিলাম, কিন্তু আমার কথা শুনে তিনি এমনভাবে আমার দিকে তাকালেন যে আমি নিজেই খুব হতবাক হলাম। কোথায় পাবো আমি এত টাকা? বুঝে উঠতে পারছিলাম না। আর এদিকে প্রতিদিন ওই 5 জন ছেলে একসাথে আমাদের পিৎজা হাউজে পিৎজা খেতে আসত। একদিন পিৎজা খেতে এসে দেখল যে আমার মন খুব খারাপ। তারপর একটি ছেলে আমাকে জিজ্ঞেস করল, এই যে মনিকা ম্যাডাম, আপনার কি খুব মন খারাপ? আমি বললাম, জি ভাইয়া, আমার মন খুব খারাপ। তখন একটি ছেলে আমাকে জিজ্ঞেস করল, ম্যাডাম কেন আপনার মন খারাপ একটু জানতে পারি? তখন আমি আমার বোনের বিয়ের এত টাকা লাগবে মানে আমি আমার সমস্ত বিষয় তার কাছে বিস্তারিত বললাম। তারপর ওই 5 জন ছেলের মধ্যে একটি ছেলে আমাকে বলল, আমি তোমার সমস্যাটা বুঝতে পেরেছি, কিন্তু এখানে টাকা পয়সার ব্যাপার তো। আচ্ছা যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিছুক্ষণ পর ওই 5 জন ছেলের মধ্য থেকে আরেকটি ছেলে আমাকে বলল, মনিকা তুমি যদি কিছু না মনে করো, তাহলে তোমাকে আমি একটি কথা বলতে চাই। তোমার তো ইমিডিয়েটলি 1 লক্ষ টাকা প্রয়োজন, তাই না? তো আমি তোমার জন্য একটা বিষয় চিন্তা করেছি। তুমি যদি একটি কাজ করো তাহলে একদিনেই তুমি 1 লক্ষ টাকা পাবে। আমি বললাম, কি কাজ ভাই? তখন ওই ছেলেটি বলল, তোমাকে বেশি কিছু করতে হবে না। তুমি একদিন আমরা 5 জনের সাথে একটি পার্টি অনুষ্ঠানে নাচ গান করবে। জাস্ট এইটুকু করলেই তোমাকে আমরা 1 লক্ষ টাকা দিয়ে দিব। আমি মনে মনে ভাবলাম, তাদের প্রস্তাবটা খারাপ না। একদিন না হয় তাদের সাথে আমি একটু নাচ গান করলাম পার্টি অনুষ্ঠানে, বিনিময়ে তো আমি 1 লক্ষ টাকা পাব। আর এতে আমার বোনের বিবাহটা খুব সুন্দর করে হয়ে যাবে। মায়ের দুঃখ বুঝতে পারব। এই ভেবে আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। পরের দিন ওই 5 জন ছেলের ঠিকানা অনুযায়ী পার্টি অনুষ্ঠানে চলে গেলাম। তাদের সাথে নাচ গান করব বলে তাদের সাথে নাচ গান করতে গিয়ে আমি সেখানে গিয়ে পুরো অবাক হয়ে গেলাম। আমি সেখানে নাচ গানের কোনো আয়োজনই দেখতে পেলাম না। সেখানে যাওয়ার পর 5 জন ছেলে আমাকে স্বাগত জানিয়ে একটি রুমে তারা আমাকে প্রবেশ করালো। তাদের মধ্যে থেকে একটি ছেলে আমাকে বলল, মনিকা তোমার তো 1 লক্ষ টাকা প্রয়োজন, তাই না? তো আজকে তোমাকে এখানে আনার মূল উদ্দেশ্য হচ্ছে, তুমি যদি আমাদেরকে একটু খুশি করো, তাহলে তোমাকে আজকে আমরা 1 লক্ষ টাকা দিয়ে দিব। ছেলেগুলোর কথা শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়ল। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল, যদি আমি সেখান থেকে বেঁকে যাই, তাহলে হয়তো ওরা আমার অবস্থা আরও খারাপ করে ফেলবে। বাধ্য হয়ে তাদের কথা শুনতে রাজি হয়ে গেলাম। আর এদিকে আমার 1 লক্ষ টাকারও খুবই প্রয়োজন। ভাবলাম অল্প সময়ই তো, মাত্র কিছু সময় তো আমার ব্যয় হবে।
আর এর বিনিময়ে 1,00,000 টাকা পাব। তাদের প্রস্তাবে রাজি হওয়ার ফলে তারা একের পর এক আমার সাথে তাদের ইচ্ছা পূরণ করে যেতে লাগল। যখন পঞ্চম ছেলেটি তার অবস্থান তৈরি করতে যাবে, তখন আমি খুব ভয় পেয়ে যাই, কারণ তার অবস্থা খুব ভয়ঙ্কর ছিল। আমি তাকে অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু কোনো কাজ হলো না। অবশেষে দীর্ঘক্ষণ আমার এখানে অবস্থান করার ফলে আমি গুরুতর অসুস্থ হয়ে যাই। তারপর তারা আমাকে মেডিকেলে ভর্তি করে। মেডিকেলে ভর্তি অবস্থায় দীর্ঘ 1 মাস পর আমি সুস্থ হয়েছিলাম। আর ওই ছেলেগুলো এর বিনিময়ে আমাকে 1,00,000 টাকাও দিয়েছিল, এবং সাথে টিপস হিসেবে 50,000 টাকাও বোনাস দিয়েছিল। আমি এই সমস্ত টাকা মায়ের হাতে তুলে দিয়ে মায়ের দুঃখ মুছেছিলাম। আর এদিকে আমার বোনের বিয়েটাও ধুমধাম করে হয়েছিল। আমার বোনের বিয়ের মধ্যে আমার জীবনের চিত্রটা বারবার আমি দেখতে পেয়েছিলাম। কত কষ্টের টাকা দিয়ে আমি আমার বোনের বিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, ঘটনাটি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা। টাকার জন্য অবশেষে আমার নিজেকেই বিক্রি করতে হয়েছিল। পরিশেষে আমি তোমাদেরকে বলব বন্ধুরা, টাকা এমন একটা জিনিস যা মানুষকে অমানুষে পরিণত করে। টাকার কারণে মানুষের সম্মান বাড়ে, আবার টাকার কারণেই মানুষের সম্মান, ইজ্জত, এমনকি নিজেকেও অন্যের হাতে বিলিয়ে দিতে হয়। সবই নিয়তির খেলা। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার লাইফে সবকিছুই মনে হয় সামান্য লেট। এই যেমন আমার ফ্রেন্ডসরা বই পড়ে ক্লাস 5 থেকে, আর আমার শুরু যখন আমি ক্লাস 10 এ পড়ি। আর পোলাপাইন সব ফিল্ম দেখে ক্লাস 5-6 থেকে। আমি কিনা দেখলাম যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, তাও আবার নানান কাহিনী কইরা। আমারে মন্টু কইল, দোস্ত একখান জিনিস দেখবি? কইলাম কি? কয় ফিল্ম। আমার তো শুই না, অবস্থা খারাপ। কই দেখমু? তোর বাসা কি খালি আছে? মন্টু কয়, হ। কইলাম, কেরা কেরা দেখবি? আমি, শাকিল, ফয়সাল, রাসেল, শয়ন, আর তুই যদি দেখতে চাস জবাব দিল মন্টু। কইলাম ঠিক আছে। 50 টাকা দে। মন্টু সাথে সাথে কয়, 50 টাকা? কই পামু? আমার কাছে 50 টাকা নাই, আমি 10 টাকা দিতে পারি। উহু হইব না, দেখতে চাইলে 50 টাকাই লাগব। আমরা সবাই 50 টাকা কইরা দিতাছি। আজকে বিকালের মধ্যে 50 টাকা দিলে কালকে সকাল 10টায় আমার বাড়িতে আইস, নইলে তুই বাদ। আমি চিন্তা কইরা কইলাম, 50 টাকা দিতে পারি, তয় আজকে পারুম না, কালকে দিমু। তোরা সব ম্যানেজ কর, আমি কালকে সকালে দিয়া দিমু। উহু, আজকে না দিলে তুই কালকে আসবি না। আর আসলেও আমি কিন্তু তোরে ঢুকতে দিমু না। পরে আবার মাইন্ড করিস না, শক্ত চোয়ালে মন্টু জবাব দিল। আমি ঠিক করছি, আমি ফিল্ম দেখমু। কইলাম, দোস্ত 50 টাকা না দিয়া আমি তোর রুমে না ঢুকলেই তো হয়। তুই এরেঞ্জ কর, আমি টাইম মতো আয়া পড়মু। মন্টু শিওর যে আমি দেখমু, কারণ ও জানে আমি এইগুলান অহনও দেখি নাই। ওর লাগে প্রায় বাংলা বই ভাগাভাগি করতাম। আমি কিনলে ওরে দিতাম, ও কিনলে আমারে। আর আমিও জানতাম মন্টু যখন কইছে ও ঠিকই এরেঞ্জ করব। আর আমিও ঠিকই দেখমু, পয়সা দিলেও না দিলেও। তবে আমি ছোটবেলা থেকেই একটু বেশি স্ট্রেইট। আমার কাছে পয়সা না থাকলে আমি কারো পয়সায় কিছু করি না। সো পয়সা ম্যানেজ করার চিন্তা মাথায় নিয়া বাসায় গেলাম। দুপুরে খাইলাম, এরপর আম্মুরে কইলাম, মা, আমার 50 টাকা লাগব। কেন? না মানে আমার বন্ধুর জন্মদিন, ওরে কিছু দিতাম। আর কি কি দিবি? দেখি কোনো উপন্যাস দিমু। আম্মু বলল, কবে জন্মদিন? কালকে। উত্তর দিলাম, টাকাটা আমারে এখন দাও, আমি বিকালে কিছু কিনা রাখমু। আম্মু 50 টাকা দিল। ওই দিনই বিকালে মন্টুরে টাকা দিলাম। কইলাম, মিস যেন না হয়।
বিকালে মর্টিন কয়েলের 2টা খালি প্যাকেট রে বই সাইজের বানাইয়া রেপিং কইরা বাসায় আইলাম। আম্মু কয় কি বই কিনলি দেখি। আমি কইলাম রবীন্দ্রনাথের নির্বাচিত কবিতার বই। আম্মু কয় দারুণ। খোল, আমি আজকে রাতে পরে কাল সকালে তোরে দিয়া দিমু। কইলাম অসম্ভব, এটা খোলা যাবে না। কেন? কেন মানে এইটা একজনের গিফট। গিফট তো কি হইছে? আমি তো আর খায়া ফালামু না। কইলাম না, এইটা ওর জন্য কিনছি। ওরে দেই, পরে ওর কাছ থেকে তোমারে আয়না দিমু। আম্মু রাজি হইল আর আমিও হাফ ছেড়ে বাঁচলাম। পরদিন সেই মাহেন্দ্রক্ষণ রাপিং করা বই, আসলে কয়েলের বাক্স নিয়া মন্টুর বাসায় গেলাম। যায়া দেখি সবাই আছে। কিরে জয়, তুই এখানে কি করস? আমি কই আইসকা তো পার্টি, গিটার মিটার বাজামু তাই আইলাম। মন্টু কয় তোর হাতে কি? কইলাম তোর জন্মদিনের গিফট। গিফট? আমার জন্মদিন? কি কস, আমার জন্মদিনই তো সেপ্টেম্বর এর 22 তারিখ। আর আইজ হইল এপ্রিলের 12 কেমনে? কইলাম আমি তো জানি তোর জন্মদিন আইসকা। ধর নে, তুই আমারে জীবনের পয়লা ফিল্ম দেখাইতাসছ, তাই তোর লাইগা আনলাম, এইডাও তো একটা উপলক্ষ। আর কি? সবাই তো মন্টু যথারীতি তার উপহার খুলল আর সবাই সাথে সাথে হাসাহাসি শুরু করল। মন্টু তো রাইগা গেল, কয় মর্টিন এর বাক্সটাও আবার খালি। আমি তো মনে করছি তুই বইটই নিয়ে আইসছ। তুই বাইর হ, তোরে আমি দেখামু না। তখন ওরে সব কইলাম আর সবাই হাসতে হাসতে গড়াগডি খাওয়া আরম্ভ করল। তোর আইসকা জন্মদিন না বানাইলে আমার তো আর ফিল্ম দেখা হইত না। তুই তো আর আমারে মাগনা দেখাইতি না। মন্টু কয় আসলে আমি এরেঞ্জ করছি ঠিকই, তয় টাকা তো তুই পুরাটা দিসছ। আমরা সবাই মাগনা দেখতাছি। মানে 50 টাকা দিয়া ভিসিআর আর টেপ ভাড়ায় আনছে আর পুরা 50 টাকা আমার কাছ থাইকা নিছে, আবার হাসাহাসি। এইবার আমি ফান্দে কইলাম প্রবলেম নাই, চালু কর। 21 ইঞ্চি কালার টিভি স্ক্রিনে আমার চোখের পর্দা আইটকা গেল। একটা বিদেশি কন্যা গাড়ি থাইকা নাইমা দুলাইয়া দুলাইয়া হাইটটা একটা রুমে ঢুকতাছে। পেছনের অর্ধেক দেখা যায়, আমার চোখ আটকায়। রুমে 3টা পোলা। সবাই তখন চুপ কইরা টিভি দেখতাছে, ফিল্ম দেখতাছে। কন্যা এইবার পোলাগোলগে শুভেচ্ছা বিনিময় টাইপ কথা শুরু করল। একটু পরেই একটা পোলা হাত দিয়া কইলা ঘুয়াও ইউ হ্যাভ নাইস, কন্যার মুখ ভরা হাসি। এরপর আস্তে আস্তে কন্যার বদন থাইকা সব কন্যা নিজেই খোলা আরম্ভ করল। সবুজ কালারের টি শার্টের নিচে চকলেট কালারের আর সেইম কালারের উপরেই 2টা যা লাগতাছে। মনে মনে ভাবি। পেছন থেইকা রাসেল কয় কি অবস্থা মাম্মা? আমার তো অবস্থা ব্যক্তিক। জিন্দেগির প্রথম চোখের পর্দা আর টিভির পর্দা এক হয়ে গেছে গা। কন্যা এইবার হের প্রমাণ সাইজের পাহাড় 2টা আমার চোখের সামনে হাজির করল। আমি নিজেরে ফিল্মের নায়ক ভাবা শুরু কইরা দিছি, আর কি একটা পোলা হেই নিয়া আলতো খাচ্ছে। বাকি পোলাডা নিজের। মন্টু কয় তুই কোনডা? আমি কই আমি 3 নম্বর ডা। কন্যা কি সুন্দর কইরা খাইতাছে দেহস না। অনেক দিন আর এইসব দেখি নাই। এরপর আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করি, তখন আমার বাবায় আমারে একখান কম্পিউটার কিনা দিল। আমার রেজাল্ট ভাল হইছিল বইলা। তখন বাজারে সিডি অ্যাভেলেবল। শুরু হইল আমার দেখার মেলা। এত দেখছি যে কাউন্ট করলে বন্ধুদের সবাই ক্লাস 5 থাইকা যতগুলা দেখছে, তার চেয়ে বেশি হইব। আল্লাহর 30 দিন 3-4টা, কখনো কখনো 8-10টা কইরা দেখতাম। দিনে দিনে আমি থিওরিক্যাল প্রফেসর হিজা গেলাম। কিন্তু কখনো কোনো মেয়ের সত্যিকার পাই নাই। পোলাপাইন প্রেম করে রুম ডেট করে, আমার সেই অবস্থাও নাই। আমিও প্রেম করি, তয় আমার ডার্লিং থাকে আমার বাড়ি থেকে 90 কিমি দূরে, মানে পার্শ্ববর্তী জেলায়। তার উপর আমার প্রেম ছিল আবার মহান প্রেম টাইপের, পবিত্র ভালোবাসা। আর কি, প্রেমের প্রথম 3 মাস আমি ডার্লিং এর হাতও ধরি নাই। অন্য কিছু তো দূরের কথা। প্রেমের 7 মাসের মাথায় এক রিকশায় উঠি। আর প্রায় বছর খানেক পরে প্রথম সেই দিনের ঘটনা। আমি সকালে ওর সাথে দেখা করব বলে আমার বাসা থেকে বাসে উঠি। আগের রাতে মোবাইলে ওরে অনেকবার বলছি যে জানু, কালকে তোমারে আমি আদর দিমু। ও কয় তাইলে তোমার আসার দরকার নাই। আমি কইলাম ঠিক আছে, তাইলে আমু না। এত কষ্ট কইরা তোমার সাথে দেখা করতে যাই, আর তুমি আমারে একটুও ভালোবাস না। নানান অভিযোগ শেষে জানু রাজি হইল। মনে মনে প্রতিজ্ঞা করি আইজকে একটা দিমুই দিমু। বাস চলতাছে। আমি বাসে বইসা বইসা ছক বানাইতাছি কেমনে কি করণ যায়।
ওর সাথে দেখা মানে তো সেই রিক্সা ভ্রমণ। কেউ যদি দেখে, যদি মফস্বলের পাবলিক মাই শুরু করে। মনে মনে সামান্য ডরাইতাছিও। তবু ডিসিশন ইজ ফাইনাল। আইজকা জানুরে না দিলে বাঁচুম না। চিন্তা করতে করতে বাস জায়গামত আয়া পড়ছে। বাস থাইকা নাইমা জানুরে ফোন দিলাম। জানু কই তুমি? তুমি আয়া পড়ছ? একটু দাঁড়াও, আমি 10 মিনিটের মধ্যে আসতাছি। আমি একটা রেস্টুরেন্ট গিয়া মুখহাত ধুইলাম। চা এর তেষ্টা অনেকক্ষণ যাবত। শো, চা খেতে হবে, সাথে একটা সিগারেট। আমি তখন নতুন নতুন সিগারেট খাই। দিনে 2-3টা, এর বেশি না। ভাবলাম ওর তো 10 মিনিট মানে মিনিমাম আধ ঘণ্টা, অতীত অভিজ্ঞতা। চা সিগারেট শেষ কইরা আবার মুখ ধুইলাম। ভালো করে কুলি করলাম যাতে মুখে সিগারেটের গন্ধ না থাকে পারে। এই অজুহাতে আমার আদর মিস হওয়ার চান্স যেন না পায়। পকেট থেকে একটা পোলো বাইর কইরা মুখে দিলাম। মিনিট 20 পর দেখি আমার ডার্লিং রে। দেখে আমি আনন্দিত হবার চেয়ে বিরক্তই বেশি হলাম। কারণ ও সাথে করে ওর ছোট ভাইকে নিয়ে আসছে। মেজাজ ঠিক থাকে? থাকে না। আমারও ঠিক নাই। কি হইছে? মুখটা কালা কেন? কই? এমনি। সাফায়েত কেমন আছো? ওর ছোট ভাইয়ের নাম সাফায়েত, ক্লাস 4 এ পড়ে। ভালো ভাইজা, আপনি কেমন আছেন? ভালো। বাসায় চলেন। না আজকে যাব না, অন্যদিন একদিন যাব। সাফায়েত আর কোনো কথা বলে না। সাফায়েত, তুমি স্যারের বাসায় যাও, আমি 2 ঘন্টা পরে এসে তোমাকে নিয়ে যাব। সুমি সাফায়েতকে ওর স্যারের বাসা পর্যন্ত আগায়া দিয়ে আসে। ও, সুমিকে, সেইটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। ওই আমার ডার্লিং, আমার জান। আসো। হঠাৎ মনটা ভালো হয়ে গেল। ভেবেছিলাম আজকেও কিছু হবে না। এইবার মনে জোর পাইলাম, আমি রিক্সা ডাকতেই ও আমাকে থামিয়ে দিল। আজকে আর রিক্সায় ঘুরব না। কেন? বাসায় চলে যাব, কাজ আছে। মানে কি? মানে সহজ, আমি আজকে তোমার সাথে বের হতে পারছি না। প্লিজ কিছু মনে করো না। আমি তো কি কয় মাইজা? আমি 2 ঘন্টা বাস জার্নি কইরা আইলাম আর হে কয় আইজকা সম্ভব না। আমি উল্টা দিকে হন্টন শুরু করলাম। উদ্দেশ্য বাস স্ট্যান্ড। কই যাও? কই যাই মানে? জায়গা। তোমার প্রবলেম, আমি আর থাইকা কি করমু? ঈশ্বক কত! উনারে এখনই ছাড়লে তো। আমি জিগাইলাম তোমার প্রবলেম কি? তুমি কইলা বাসায় চইলা যাবা। তো যাও, খাড়ায়া খাড়ায়া ঠ্যাং ব্যথাকরণের কাম কি? আমার হাত ধরে বল চল। জিগাইলাম কই? কই মানে আমার বাসায়। তোমার বাসায়? আমারে কি পাগলা কুত্তায় কামড়াইছে? অহন তোমার বাসায় যাই আর তোমার বাপের প্যাদানি খাই আর কি। তোমার বাপ কিন্তু আমারেও চেনে, আমার বাপেরেও চেনে। পরে আমার বাপের কাছে বিচার দিব, আপনার ছেলেকে দেখলাম আমাদের এলাকায়। তাছাড়া উনি আমাকে অনেক ভাল ছেলে জানে, তার সামনে আমি পড়তে পারমু না। পরে তোমার আমার বিয়াডা আর হইব না। আমার হবু শ্বশুরের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল। যখন সরকারি কর্মচারী হিসেবে আমাদের জেলাতেই ছিলেন। এখন পাশের জেলায় কর্মরত, ট্রান্সফারের পর। জানুরা আমাদের জেলায় থাকাকালীন আমার সাথে পরিচয় হয়। সেই সুবাদে এক সময় প্রেম। সেই প্রেমের শুরুটাও একটা ইতিহাস। পরে বলবো। আমি ওর হাত থেকে আমার হাত সরাইয়া নিয়া বললাম, জানু তোমার প্রবলেম, তুমি বাসায় যাও। আমি জানতাম আজকে তুমি একটা না একটা প্রবলেম ক্রিয়েট করবা। আমার যা বুঝার আমি বুঝা গেছি। কি বুঝছ? কি বুঝছ তুমি? এই যে আমি তোমারে আইসকা চাইছি। আর তুমি বাহানা বানাইলা। তুমি ছাতা বুঝছ, ঝটপট উত্তর। চল আমার সাথে। কোথায়? আরে বললাম না, আমার বাসায়। তোমার বাসায় কেউ নাই? আমার চিন্তিত প্রশ্ন। নাহ, নাই। এইবার খুশি? চল। সত্যি কেউ নাই? আরে বাবা, নাই নাই নাই। তাড়াতাড়ি চল, নইলে সাফায়েত চলে আসবে। ওরে 2 ঘন্টা পড়ারে স্যার, এরপর ও বাসায় চলে আসবে। তোমার আম্মু? আম্মু নানি বাড়ি গেছে। আসবে সন্ধ্যায়, আর আব্বু তো অফিসের কাজে ঢাকায়। আমারে আর পায় কে? আমি ওর হাত ধরে ওদের বাসার রওনা দিলাম। ঘড়িতে সময় দেখে নিলাম 2:30 বাজে, মানে অলরেডি 15 মিনিট টাইমলেস। সাফায়েতের 2 ঘন্টা শেষ হতে আরও 1 ঘন্টা 45 মিনিট বাকি। আর সন্ধ্যা হতে হতে আরও প্রায় 3 ঘন্টা। মনে মনে ভাবি অনেক টাইম আছে।
এই ভর দুপুর বেলায় পেটের মধ্যে চুচু শুরু হয়ে গেছে। এখন খাবারের চিন্তা করাটা বড় ধরনের বোকামি হয়ে যাবে। ভাবতে ভাবতেও মুখ ফসকে বলে ফেললাম, এই তুমি কি খাইছ? হুম, আমার মনে হয় কিছু খাওয়া উচিত। চল কোনো রেস্টুরেন্টে যাই। না বাবা, আমি তোমার সাথে এইখানে কোনো রেস্টুরেন্টে যাইতে পারব না। এখানকার সবাই আমারে চেনে, পরে আব্বুকে বলে দিতে পারে। তুমি যাও। না না, তোমারও যাওয়ার দরকার নাই। কেন? কেন মানে কি? একদিন না খাইলে কি হয়? আর আমার বাসায় কি খাবার দাবার কিছু নাই? চল বাসায় যেয়ে খেজো। আমি শয়তানি হাসি দিয়া কইলাম, আইসকা আমার জন্য তো স্পেশাল খাবার, তাই না? স্পেশাল খাবার মানে সহজ। আজকে আমি খামু। আর 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 কি? তুমি কি শয়তানি করবা আমার সাথে? জি না, আমি তোমার মতো না। কথা বলতে বলতে বাসার সামনে চলে এসেছি। 3 তলা বাসার দোতলায় সুমিদের বাস। গেইটে দারোজান। আমি দারোজানরে পাত্তা না দিয়ে সুমির সাথে সাথে হাঁটতে লাগলাম। সুমি দারোজানকে বল, লিয়াক তো ভাই আম্মা আইছে? না তো আহে নাই। হুমুম মোবাইলটা কানে নিয়ে দারোজানের সামনেই সুমি বলতে লাগল, আম্মু তুমি কখন আসবা? কি? এখনো রওনা দাও নাই? তাড়াতাড়ি আসো। না, আমার সমস্যা হচ্ছে না। জয় ভাইরা আসছে। হ্যাঁ। কি বাসায় বসতে বলবো? ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি চলে আসো। রাখলাম বাই। বলে আমার দিকে তাকিয়ে কয়, আসেন জয় ভাই, বাসায় আসেন। আমি সুমির পিছু পিছু হাঁটতে শুরু করলাম। আমার কেমন জানি ভয় ভয় লাগা শুরু করল। সোফায় গা এলিয়ে কইলাম, আবার কত? কি? ওই যে কইলা আসেন জয় ভাই। তুমি তোমার মারে আমার কথা কেন বললা? তোমার মা তো এখনই আয়া পড়ব, তাছাড়া উনি তো আমারে চেনে না। ধুর বোকা, আমি কাউরে ফোন করি নাই। তাইলে? তাইলে আবার কি? দারোজানের সামনে দিয়া তুমি আমার বাসায় আসবা, দারোয়ান কি মনে করব? দারোজান যদি তোমার মারে কিয়া দেয়? বলবে না? ওই বেটা বেশি কথা কয় না। কিরম জানি, কারো সাথেই বেশি কথা কয় না। গুড। আসো, এইবার আমার কাছে আসো। জি না, আপনি আজকে আমার কাছ থেকে 10 হাত দূরে থাকবেন। চোখে দুষ্ট হাসির ঝিলিক। আমি ওর বাম হাত ধরে টান দিলাম আমার দিকে। টানটা একটু জোরে দেওয়ায় একেবারে আমার কোলের উপর এসে পড়ল। কি কর? সাহস বেশি হয়ে গেছে, তাই না? হুম, অনেক সাহস আমার, আর তোমার সাহসও তো বিদিক। তুমি কি আমারে যাই না শুই না আজকে আইতে কইছ? হুম, আমারও অনেক দিন থেকে ইচ্ছা আমার বাবুটাকে একটু। আমার তখন চরম অবস্থা। কিন্তু আমি স্বপ্নেও ভাবি নাই আমি ওকে আজ এইভাবে পাব। সুমির চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলি ভাবছি। কি হলো? তোমারে দেখি। কি দেখ? তোমারে এই রকম আমি আর কখনোই দেখি নাই। তুমি যে এত সুন্দর আমার চোখেই পড়ে নাই। তুমি এত সুন্দর কেন? থাক, আর পাম দেওন লাগব না। মুখটা আমার মুখের কাছে এনে বলল, তুমি খাবে না? কথাটা আমার কানে ইলেকট্রিক শকের মতো লাগল। হুমম এখনই খাব। আমি ভেবেছি ওকে খাওয়ার কথা বলছে। আমি আমার চোখ বন্ধ করে ওর সন্ধান করতে লাগলাম। কি মশাই, তোমার মতলবটা কি? চোখ খুলে দেখিও হাসছে। কি মতলব মানে? তুমি না খাইতে বললা। আমি ভাত খাওয়ার কথা জিগাইছি। আমার তো ভাতের খিদা নাই। তুমি আমারে আইজকা জাদু করছ। সত্যি তখন আমার ভাতের খিদে ছিল না। প্লিজ কাছে আসো। আমি ওর 2 গাল 2 হাতে ধরে কপালে একটা, ও আমাকে 2 হাত দিয়ে ধরল শক্ত করে। আমাকে আর পায় কে? আমিও ওকে আমার কোলে বসিয়ে ওর নাক শুরু করলাম। ও চোখ বন্ধ করে আমার ভালোবাসায় ডুবে গিয়েছিল। এভাবে চল মিনিট 3 আমার চোখ আর সুমির চোখ যেন একটাই। এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম যে আমি সোফা থেকে উঠে দাঁড়ালাম। ওকে আমার বুকের মধ্যেখানে শক্ত করে ধরে চোখ বন্ধ করে 1 সেকেন্ডর 10 ভাগের 1 ভাগ সময়ের জন্য এতটুকু স্পর্শই ওকে এতটা কামাতুর করে দেবে ভাবতে পারি নাই। চোখ আমার বন্ধ, মনে হচ্ছে আমার এই মুহূর্তে আমার ঠিকানা অন্য কোথাও। কতক্ষণ আমরা এভাবে একে। বিপত্তি ঘটল যখন কলিং বেলের আওয়াজ শুনলাম। দুজনেই উঠে দাঁড়ালাম, দেখলাম ওর চোখ লাল হয়ে গেছে। আমি যেন বেহেস্ত থেকে সরাসরি দোজখে নেমে এলাম। কে? সুমি হাঁক দিল। কে? আমি দরজার উপাস থেকে ভেসে আসা কণ্ঠ।
আমি কে? আরে খোল না। আমি চৈতি। চৈতিটা আবার কে আমি জিগাইলাম। ওহ, ও আমার বান্ধবী। তুমি এক কাজ কর, তুমি আমার রুমে দরজা আটকায়া বইসা থাকো। আমি 2 মিনিটের মধ্যে ওর বিদায় কইরা আইতাছি। তাড়াতাড়ি এসো। এখন আমি সুমির বেডে। সুন্দর করে সাজানো রুম। দেয়ালে সুমির পেইন্ট করা কিছু ছবি। ড্রেসিং টেবিল ভর্তি কসমেটিক্স আর যে জিনিসটা পেলাম তালা জবাব। বিছানার এক পাশে একটা কালো রঙের, আমার ধারণা ও ভাবতেও পারেনি আমি ওকে ছেড়ে দেব। পরে অবশ্য জেনেছি যে আমার ধারণা সত্যি ছিল, ও এমনি কথার কথা বলেছিল। বললাম সরি। দুজন পাশাপাশি শুয়ে আছি। তুমি এই রকম করলা কেন? সরি বলছি তো। সরি? কিসের সরি? আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম। আমার কি দোষ? তুমিই তো আমাকে বাসায় আনছ। আমি কি একলা তোমারে আদর দিছি? তুমিও তো আমারে দিলা। তাই বলে তুমি আমার উপর? ছি ছি। আমি ওকে এক ঝটকায় আমার উপর নিয়ে আসলাম। ওর চুলে আমার মুখ ঢেকে গেল। দুহাত দিয়ে চুল সরিয়ে জিগাইলাম। অহন হইছে? কি? কি মানে অহন? তো শোধবোধ নাকি? কি শোধবোধ? এই যে অহন তুমি আমার উপরে। না হয় নাই। এইভাবে কি শোধবোধ হয়? তুমি আমারে কোনোদিন ভুলে যাবে না তো? না, তোমারে ভুলা যাবে না। আমি তোমারে ভুলে যাব এইটা হইতে পারে না। আর তুমি আমারে ভুইলা যাবা, এইটা আমি হইতে দিমু না। চামে ডায়লগটা দিয়া দিলাম। আমার উপর ওর মিশে এক হয়ে গেছে। আমি ওর পিঠের উপর হাত দিয়ে ধরলাম। তাতে ওর পুরাটা আমি অনুভব করতে পারতাছি। কিন্তু হাত দিয়ে ধরার সাহস পাইতাছি না। জান। হুম, আমার জিনিস দুইটা একটু দেখি। তোমার জিনিস? কি জিনিস? না মানে তোমার কাছে আমার 2টা জিনিস রাখছি না। ওইটা একটু দেখি। কি রাখছ তুমি? তোমার গিফটগুলা। আরে না। আমি ওর কানে কানে বললাম, তোমার কাছে আমার যে 2টা আছে ওইটা একটু ধইরা দেখি। না। আমার শরম লাগব। ইস, জিনিস তো আমার। তোমার শরম লাগব কেন? ওই 2টা তোমার হইল কেমনে? কেমনে মানে? ওই 2টা তো আমারই। তোমার কোনো কামে লাগে? ওইগুলা দিয়া তোমার কোনো কাজ হয়? ভাত রানতে পারো? পড়তে পারো? লিখতে পারো? কোনো কামেই তো লাগে না। কামে লাগবো আমার আর আমার মাইয়ার। ওইটা অহন আমার আর আমাগো একটা মেয়ে হইলে ওরে কিছুদিনের জন্য দিমু। তোমার জিনিস তো পারমিশন নেওয়ার কি দরকার? নিয়া যাও। ওই 2টা খুইলা তোমার পকেটে কইরা নিয়া যাও। বাসায় বইসা বইসা যা করার কইরো। আমার হাতে আসমানের চাঁদ পাইলাম। জিন্দেগির প্রথম কোনো এ হাত দিলাম। ও আমাকে ঝটকা মেরে উঠে বসল। কি হইছে? ওর সারা শরীর কাঁপতেছে। আমি ভয় পেয়ে গেলাম। কি হইছে তোমার? জানি না, বলে বিছানায় বসেই আমাকে